আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনূসের সরকারের এক মাসে রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। আমরা একটা রিপোর্ট থেকে সেই প্রতিবেদনটা, ওনার বিস্তারিত বক্তব্যটা আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। রাষ্ট্র সংস্কারের প্রথম উদ্যোগ খোলাসা করলেন ডক্টর ইউনূস। প্রশাসন, ইসি সহ 6 ক্ষেত্রে কমিশন গঠন, 3 মাসের মধ্যে প্রতিবেদন পেলে সব মহলের সাথে আলোচনা। আমরা একসঙ্গে সংস্কার করব, এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার হলে হয় না। বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার। বাড্ডা থানার হত্যা মামলায় তৌফিক ইলাহি চৌধুরীর 4 দিনের রিমান্ড। জনতার ভোটে আগামী সরকার গঠন করবে বিএনপি। টাঙ্গাইলের গণসমাবেশে তারেক রহমান। নওগাঁয় মামলা থেকে খালাস পাওয়ায় মিষ্টি বিতরণ। অসন্তোষের মুখে 8 ডিসির নিয়োগ বাতিল। 51 জেলায় বাকিরা যোগ দিলে প্রশাসনে শৃঙ্খলা ফেরার আশা সচিবের। পুরো তালিকা বাতিল চান বিক্ষুব্ধরা। আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা সংস্কার চান। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কারের সূচনা হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, এখন সময় কাজ করার। দেশের স্বার্থে গার্মেন্টস ও ওষুধ শিল্পে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে অন্তর্বর্তী সরকারের 1 মাসের গণমুখী নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দেশের ভঙ্গুর অবস্থার কথা উল্লেখ করে বলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছুই পুনর্গঠন করতে হচ্ছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানো হয়েছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এজন্য 6টি খাতে সংস্কারের লক্ষ্যে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন, যারা অক্টোবরের প্রথম দিন থেকে দায়িত্ব শুরু করবেন। নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। প্রায় 33 মিনিটের ভাষণের শুরুর দিকে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। জানান, দেশের অর্থনীতি ভালো নয়। এই অবস্থায় আন্দোলনের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, এখন মালিক শ্রমিক সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে হবে দেশের স্বার্থেই। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হবার উপক্রম হলে সেটা ঠিক হবে না।
দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সেই আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে শাস্তির আওতায় আনা হবে। আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিদ্যমান বাস্তবতাকে সংশোধনের সুযোগ হিসেবে গ্রহণের অনুরোধ তাঁর। প্রথম মাসের চেয়ে আগামীতে সরকারের কাজের গতি বাড়বে বলে আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন, আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার রাসেলুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে আসসালামু আলাইকুম। শুনছিলেন আপনারা মোটামুটি ইউনূস সরকারের 1 বছরের কর্মকাণ্ডের ফিরিস্তি উনি মোটামুটি তুলে ধরলেন। এখন এটাকে আমরা সফল, এই 1 মাসে ওনার এই কর্ম উনি সফল বলবো কিনা এটা আমাদের ভাবার বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা কিন্তু প্রতিনিয়তই এই সরকারকে গাইডেন্স করছি বিভিন্ন সমালোচনা করে, কারণ সরকারের সমালোচনা না করলে সরকার সঠিক ধারায় চলবে না, সরকারে অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে। আর একটা বিষয় হলো আপনাদেরকে বলে রাখি, মানে 16 বছরে একটা ফ্যাসিবাদ সরকার সকল প্রক্রিয়ার টপ টু বটম, একদম টপ টু বটম দলীয়করণ করেছে, দলীয় দাসদেরকে ওখানে পদায়ন করেছে, একদম টপ টু বটম, মানে অফিস থেকে সচিব পর্যন্ত, অফিস পিয়ন থেকে সচিব পর্যন্ত। এখন হুট করে যখন একটা আন্দোলনের প্রেক্ষাপটে এই সরকার হটে গেল, তখন যে নতুন সরকার এসে যখন একটা প্রশাসন পেল, প্রথম কথা হলো যদি এই সরকার আগের প্রশাসন রেখে কর্মকাণ্ড পরিচালনা করতে চায় তাহলে সেটা করা সম্ভব না, কারণ আগের প্রশাসনটা অন্য একটা সরকারের, সাবেক সরকারের দলদাস ছিল, সে আপনাকে স্বাভাবিক কর্মকাণ্ড করতে দিবে না, নাম্বার 1। সেক্ষেত্রে আপনার কর্মের সুবিধার্থে আপনি ওই প্রক্রিয়াটাকে ফেলে দিতে হবে। এখন ওই প্রক্রিয়াটা যখন ফেলে দিতে যাবেন, তখন ওই প্রক্রিয়ার যে লোকবল আছে আপনার কাছে তো আরেক সেট লোকবল নাই, হুট করে ফেলে দিয়ে আরেক সেট লোকবল দিয়ে চালানো শুরু করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখা যায় যে আপনাকে কিছু লোকবল রাখতেই হচ্ছে বা কিছু লোকবল চেঞ্জ করতে হচ্ছে। এতে করে কেউ কেউ আমরা প্রশ্ন তুলি, আমি নিজেও আলোচনা করেছি যে অমুক লোক কিভাবে এই পদ পাইলো, অমুক লোক কিভাবে এই জায়গায় আসলো। প্রথম কথা হলো যে আপনার যেহেতু অপশনই নাই, আপনি পুরো সিস্টেমটা ফেলতে পারতেছেন না, আপনি কিছু সংস্কার করতে পারতেছেন। আচ্ছা, তো সংস্কার করতে গেলে 2 ধরনের লোক সামনে চলে আসে। এক ধরনের লোক হলো যে উনি মোটামুটি মিডিল ক্লাসের, মিডিল ক্লাস বলতে দল দাস না, দল করছে, হয়তো আওয়ামী লীগের দল করছে, এখন উনি যেই রাজনৈতিক দল আসবে তার সাথে কমিউনিকেশন করে ওনার কাজ পরিচালনা করতে চায়, এটা হলো এক শ্রেণী। সেই ক্ষেত্রে এই লোকটাকে তো আপনি ফেল দিতে পারবেন না। যেই লোক একদম দল করার কারণে চাকরি হয়েছে, দল করার কারণে পদায়ন হয়েছে, সব কিছু দল করার কারণে হয়েছে, তাকে আপনি রাখতে পারবেন না। আবার যে লোকটা মোটামুটি একটা লেভেল মেনটেন করে রাজনীতি করছে, তাকে আপনি ফেলতে পারবেন না। এটা হল 1 নম্বর দিক। সেক্ষেত্রে আপনার কিছু লোক রাখতে হচ্ছে। এই কিছু লোক যখন তার যোগ্যতার মাপকাঠিতেই রাখতে হয়, সেই সুযোগে যেমন এখন যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের আত্মীয় স্বজন আছে না আপার লেভেলে, তো দেখা যাচ্ছে যে তাদের আত্মীয় স্বজনরাও তো কেউ কেউ
আওয়ামী লীগের দলদাস ছিল, কিন্তু এখন যখন পট পরিবর্তন হয়েছে, দিন শেষে ওই লোক তো তার আত্মীয়ই আছে। ওই লোক কিন্তু তার কাছে চাচ্ছে যে দোস্ত বন্ধু বা কি অমুক, আমি তো আসলে এখন ঝামেলায়, তা আমাকে কি করা যায়। তো এখন দেখা যায় যে যেহেতু সব পুরো প্রক্রিয়া ফেলে না দিয়ে ওই প্রক্রিয়ার কিছু অংশ রেখে আপনাকে কার্যক্রম চালাতে হয়, সেই ক্ষেত্রে এরকম কিছু লোক আবার আত্মীয়তার পরিচয়, আত্মীয়করণের সুযোগে, হ্যাঁ, বাকি যোগ্যতার সুযোগে তারা পদায়িত হয়। তো যাই হোক, আমি 2-4টা ঘটনা এরকম জানি বিদায় আলোচনাটা করলাম। আমরা আশা করি যে এই পদ পদবীর ক্ষেত্রে যোগ্যতাকে মাপকাঠি তো দিতেই হবে, দিতেই পারেন, বা যারা লেভেলিং রাজনীতি করেছে, সকল দলের বিষয়টা বোঝার চেষ্টা করে রাজনীতি করছে, তাদেরকে আপনি রাজনীতি মানে মাঠে রাখতে পারেন। কিন্তু যাদের আসলেই তারা গত সরকারের দলদাস ছিল, কিন্তু আপনাদের কোনো কারণে বন্ধুত্ব, আত্মীয়করণের ফলে তাদেরকে রাখতে চাচ্ছেন, এই কাজটা করবেন না। উপদেষ্টা মণ্ডলীর সকলকে আমার এই ছোট্ট জায়গা থেকে, ছোট্ট চিন্তা থেকে আপনাদেরকে বলছি, কোনোভাবেই আত্মীয়করণের প্রশ্রয়টা নিয়েন না। সেই লোকটা যদি মিনিমাম লেভেলিং রাজনীতি না করে থাকে, তাকে পদ পদায়ন করেন না, কারণ তার কারণে এখন আপনারাই তো এই সংবাদপত্রটাকে স্বাধীন দিচ্ছেন। অতএব সেই স্বাধীনতা ভোগ করে আপনার এই আত্মীয়র নারী নক্ষত্র সব কিছু এরা, এই সাংবাদিকরা খুঁজে বের করবে যে অমুক উপদেষ্টার আত্মীয় হওয়ার কারণে এই লোকটাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।